11ই সেপ্টেম্বর 2001 নিউ ইয়র্কের আকাশে সূর্যটা ঠিকই উঠেছিল সেদিন। সোনালি আলোয় ভেসে যাচ্ছিল ম্যানহাটনের ব্যস্ত শহর। কেউ জানতো না কিছুক্ষণের মধ্যেই সেই আকাশ রং বদলাবে ধোঁয়া আর আগুনের লাল আলো ছায়ায়। সকাল 8:46, এক বিকট শব্দ, আর তারপর ইতিহাস বদলে যাওয়া এক মুহূর্ত। বিশাল একটি যাত্রীবাহী বিমান বুঁদ হয়ে ছুটে এসে ঢুকে গেল টুইন টাওয়ারের বুক চিরে। এরপর আরেকটি ঢুকে গেল, তারপরেরটা পেন্টাগনে আঘাত হানলো এবং এরপর একটি বিমান খোলা মাঠে ভেঙে পড়ল। মাত্র কয়েক মিনিটেই লাশে ভরে উঠল নিউ ইয়র্কের রাস্তাগুলো, আর পুরো আমেরিকা তখন স্তব্ধ, চোখে মুখে অবিশ্বাস আর আতঙ্ক। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল এক সুপরিকল্পিত যুদ্ধ, এবং এই যুদ্ধ ঘোষণা করেছিল এক সৌদি বিলিয়নিয়ারের ছেলে ওসামা বিন লাদেন। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন মুসলিম তরুণ যার শৈশব কেটেছে ধনী পরিবারে, বিলাসবহুল জীবনযাপনে, সে কিভাবে হয়ে উঠল বিশ্বের মোস্ট ওয়ান্টেড? আর কিভাবে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার বুকে এমন এক আঘাত হানল যার ধাক্কা বিশ্ব রাজনীতিকে পাল্টে দিল চিরতরে? চলুন ফিরে যাই সেই গল্পে, যেখানে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর বিদ্বেষ, এক অদৃশ্য যুদ্ধ আর এক জিহাদের রাজপুত্র এর উত্থান। ওসামা বিন লাদেনের জন্ম 1957 সালের 10ই মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে, এক এমন পরিবারে যাদের নাম শুনলেই চোখে ভেসে আসে বিলাসিতা, প্রভাব আর ক্ষমতার এক বিশাল সাম্রাজ্য। তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন ইয়েমেন থেকে আগত এক দরিদ্র শ্রমিক, যিনি একেবারে শূন্য থেকে সৌদি আরবে পা রেখে অক্লান্ত পরিশ্রম আর অসাধারণ কৌশলের মাধ্যমে গড়ে তোলেন মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ নির্মাণ সাম্রাজ্য বিন লাদেন গ্রুপ। এই প্রতিষ্ঠান শুধু রাস্তা, সেতু, বিল্ডিং নির্মাণে সীমাবদ্ধ ছিল না, বরং সৌদি রাজপরিবারের আস্থাভাজন হয়ে মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলো সংস্কার কাজের দায়িত্ব পেয়েছিল। এইসব পবিত্র স্থানে কাজ করার সুযোগ ছিল শুধুমাত্র রাজপরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্তদের জন্য, এবং মোহাম্মদ বিন লাদেন ঠিক তেমনই একজন হয়ে ওঠেন সময়ের সাথে সাথে। কিন্তু যখন সবকিছু চূড়ান্ত সাফল্যের শিখরে পৌঁছেছে, তখনই ঘটে এক মর্মান্তিক ট্র্যাজেডি। 1967 সালে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মোহাম্মদ বিন লাদেনের। সেদিন এক নিমিষেই ভেঙে পড়ে এক কিংবদন্তি শ্রমিকের তৈরি সাম্রাজ্যের মূল স্তম্ভ। আর তার ছোট ছেলে মাত্র 11 বছর বয়সী ওসামা বিন লাদেন চোখের সামনে হারান তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনকে। বাবার মৃত্যুর পর ওসামা উত্তরাধিকার সূত্রে পান প্রায় $30 মিলিয়ন। সেই বিশাল অর্থভাণ্ডার আর রাজকীয় পারিবারিক পরিচয়ের ছায়ায় তিনি বেড়ে উঠলেও ভিতরে ভিতরে গড়ে উঠছিল এক ভিন্ন ওসামা, যার দিকে তাকিয়ে কখনোই কেউ কল্পনাও করতে পারত না সে একদিন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি নাম। ওসামা তখন মায়ের সাথেই থাকতেন, কিন্তু এই সন্তান আর 5টা ধনী সন্তানের মতো হয়ে গড়ে ওঠেনি। সময়ের সঙ্গে সঙ্গে সে গড়ে তুলছিল এক ভয়ঙ্কর আদর্শের প্রতি আনুগত্য, যার ছায়া একদিন কাঁপিয়ে দেবে পুরো বিশ্বকে। ছোটবেলা থেকেই ওসামা বিন লাদেন ছিলেন অসম্ভব শান্ত, নম্র আর আত্মনিবেদিত একটি ছেলে। ধনী পরিবারের সন্তান হয়েও তার মধ্যে ছিল না কোনো অহংকার বা উগ্রতা। ইসলাম ধর্মের প্রতি ছিল এক গভীর নিঃস্বার্থ আকর্ষণ। তার সহপাঠীরা তাকে একজন নম্র, ভদ্র এবং ধর্মপ্রাণ বন্ধু হিসেবেই দেখে আসছে, যার মুখে সর্বদা বিনয় আর চোখে এক নিঃশব্দ বিশ্বাসের দীপ্তি ছিল সবসময়। প্রাথমিক শিক্ষা শেষ করে 1976 সালে ওসামা ভর্তি হন সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে। এখানে পড়ার বিষয় ছিল ব্যবসায়, প্রশাসন এবং অর্থনীতি, কিন্তু তার মন পড়ে থাকলো ইসলামী আদর্শ, খেলাফত এবং রাজনৈতিক ইসলামের ইতিহাসে। এই বিশ্ববিদ্যালয়ে তার জীবন পরিবর্তনের সূচনা ঘটে। সেখানে তার সাক্ষাৎ হয় এক কিংবদন্তি ব্যক্তিত্বের সাথে, যার নাম আবদুল্লাহ আজম। আবদুল্লাহ আজম একজন প্যালেস্টাইন বংশোদ্ভূত ইসলামিক পণ্ডিত ছিলেন, প্রভাষক এবং জিহাদি আন্দোলনের আদর্শিক পথপ্রদর্শক ছিলেন। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন এক চলন্ত চেতনা, যিনি বিশ্বাস করতেন যেখানে মুসলমানদের উপর অত্যাচার, সেখানে প্রতিরোধী ইমানের অঙ্গ। তার প্রতিটি ক্লাস, প্রতিটি বক্তৃতা যেন ওসামার কিশোর হৃদয়ে আগুন ধরিয়ে দিত। আজমের কথা ছিল স্পষ্ট, উম্মাহ এক দেহ, আর সেই দেহের যে কোনো অংশে আঘাত মানে গোটা দেহ ব্যথিত। প্রতিরোধ করো, রক্ষা করো নিজের ভাইকে। এই আদর্শিক আগুনে পুড়তে শুরু করে লাদেনের ভিতরের শান্ত, সংযত কিশোর সত্তা। একসময় সে উপলব্ধি করে এই জীবন শুধু ভোগবিলাসের জন্যই নয়, বরং আত্মত্যাগের জন্যও। মুসলিম উম্মার উপর যতদিন নিপীড়ন চলবে, ততদিন থেমে
থাকা চলবে না কোনোভাবেই। এই আবেগ থেকেই ওসামা আবদুল্লাহ আজমের দাওয়াতে যোগ দেন। শুরু হয় এক যৌথ অভিযাত্রা। ইসলামী দাওয়া, জিহাদি চেতনা আর মুসলিম উম্মার রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার এক নিরলস সংগ্রাম। এই সময় ওসামার ভেতরে জন্ম নিতে থাকে এক বিপ্লবী সত্তা, যাকে দমিয়ে রাখতে পারেনি রাজকীয় সম্পদ, পারিবারিক সম্মান কিংবা সামাজিক কাঠামো। সময় যতই এগিয়েছে, আবদুল্লাহ আজমের ছায়া তার উপর এমনভাবে পড়েছে যেন ওসামা ধীরে ধীরে পরিণত হচ্ছেন ভবিষ্যতের এক আদর্শ সৈনিক, যার লক্ষ্য শুধু একটাই, ইসলামের পতাকা যেন বিশ্ব দৃশ্যপটে অটুট থাকে যে কোনো মূল্যে। সাল 1979। আফগানিস্তান রক্ত, আগুন আর বিশ্বাসের এক মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়ে প্রবেশ করে। সেই বছর সোভিয়েত ইউনিয়ন একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে বছর আফগানিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে বসে সোভিয়েত ইউনিয়ন। কমিউনিস্ট পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান পিডিপিএ সরকারকে রক্ষা এবং নিয়ন্ত্রণে রাখার নামে আফগানিস্তানে সরাসরি সৈন্য মোতায়েন করে সোভিয়েত ইউনিয়ন। পিডিপিএ তখন অনেক শক্তিশালী অনুভব করা শুরু করে এবং তারা তখন দেশ জুড়ে শুরু করে এক ধরনের সংস্কার কর্মসূচির, যেমন জমি সংস্কার, নারীদের অধিকারের প্রসার, ধর্ম নিরপেক্ষ শিক্ষা ইত্যাদি। কিন্তু এই সংস্কারের মুখে পড়ে আফগানিস্তানের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের বিশ্বাস ছিল এই সংস্কারের নামে ইসলামের শেকড়েই কুঠারাঘাত করা হচ্ছে। এই ক্ষোভ খুব দ্রুত রূপ নেয় বিদ্রোহে। পাহাড়, মরুভূমি, গ্রাম, প্রতিটি কোণা থেকে গর্জে ওঠে একটাই স্লোগান, জিহাদ। উঠে আসে মুজাহিদদের দল, যারা কেবল সোভিয়েত বাহিনী নয়, পুরো কমিউনিস্ট আদর্শ এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সময় আরেকটি নাটকীয় ভূমিকা অবতীর্ণ হয় আরেক বিশ্বশক্তি, যুক্তরাষ্ট্র। তারা আফগানিস্তানে সোভিয়েত প্রভাব বাড়তে দেখে শঙ্কিত হয়ে ওঠে, কেননা এটি ছিল মধ্যপ্রাচ্যের তেল সম্পদে প্রবেশের দরজা। তাই যুক্তরাষ্ট্র গোপনে পাকিস্তানের মাধ্যমে মুজাহিদদের অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করতে শুরু করে। বিশ্ব রাজনীতির এই মঞ্চেই প্রবেশ করেন এক যুবক, যার নাম ওসামা বিন লাদেন। আবদুল্লাহ আজমের সহযোদ্ধা হিসেবে লাদেন 1980-এর দশকের শুরুতেই আফগানিস্তান জিহাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। তিনি আবদুল্লাহ আজমকে সঙ্গে নিয়ে গঠন করেন এক সংগঠন, মাকতাব আল খিদমা। এই সংগঠনের কাজ ছিল মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুজাহিদদের দাওয়াত দিয়ে পাকিস্তানে নিয়ে আসা, তাদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সোভিয়েত সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আফগান সীমান্তে পাঠানো। প্রথম দিকে লাদেন সংগঠক এবং অর্থদাতা হিসেবে ছিলেন। নিজের পারিবারিক ব্যবসা থেকে কোটি কোটি ডলার ব্যয় করতেন জিহাদের পেছনে। কিন্তু সময় গড়াতে গড়াতে লাদেন বুঝে যান, শুধু অর্থ দিয়ে নয়, নিজেকে সরাসরি যুদ্ধের মাঠে নামাতেই হবে। 1986 সাল থেকে তিনি নিজেই আফগানিস্তানে মুজাহিদদের জন্য প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন শুরু করেন। মাত্র 2 বছরের মধ্যেই তিনি গড়ে তোলেন 6টি প্রশিক্ষণ ক্যাম্প, যেখানে মিশর, আলজেরিয়া, সৌদি আরব, ইয়েমেন সহ বহু দেশ থেকে হাজারো তরুণ জিহাদের জন্য এসে যোগ দেয়। পাহাড়ের গুহা থেকে জন্ম নেয় আগুনের একটি দল। এই প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদরা সোভিয়েত বাহিনীর উপর একের পর এক তীব্র আঘাত হানতে শুরু করে। অনেক ক্ষেত্রেই তারা পার্বত্য অঞ্চলে সোভিয়েত ট্যাঙ্ক এবং হেলিকপ্টার ধ্বংস করে দেয়। মার্কিন ম্যানপ্যাড স্টিঙ্গার মিসাইলের সাহায্যে, যা পাকিস্তানের মাধ্যমে পৌঁছাতো ওসামা বিন লাদেনের হাতে। এই জিহাদি মেশিনের পেছনে ছিল অর্থ, ছিল আদর্শ আর ছিল বিশ্বাস, যা লাদেনের নেতৃত্বে এক ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নেয়। 1989 সালে বহু প্রাণ আর বহু বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে সরে দাঁড়ায়। মুজাহিদরা বিজয়োল্লাসে ফেটে পড়ে, কিন্তু ওসামা বিন লাদেনের জন্য এটি ছিল মাত্র শুরু। তিনি উপলব্ধি করেন জিহাদ কেবল আফগানিস্তানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্যই দরকার। এই যুদ্ধের অভিজ্ঞতা এবং সৈনিকরা যেন হারিয়ে না যায়, তাই লাদেন গঠন করেন এক নতুন সংগঠন, যার নাম দেন আল কায়দা। এই সংগঠনের মূল লক্ষ্য ছিল পশ্চিমা আধিপত্য এবং অমুসলিম শক্তির বিরুদ্ধে এক বৈশ্বিক প্রতিরোধ গড়ে তোলা। আল কায়দা তখন গোপনে তৈরি করে এক বিশাল যোগাযোগ নেটওয়ার্ক, ট্রেনিং ক্যাম্প, অস্ত্র সরবরাহ ব্যবস্থা এবং আদর্শিক প্রশিক্ষণ, যার ভিত্তি ছিল একটাই, বিশ্বাস, ইসলামিক বিশ্বশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং দখলদার শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আফগানিস্তানে মুজাহিদদের রক্তে লেখা বিজয়ের পর ওসামা বিন লাদেন পরিণত হয় ইসলামী জিহাদের এক কিংবদন্তি পুরুষে। তাকে বলা হতে লাগলো মুজাহিদদের পীর, আল্লাহর পথের সেনাপতি। তার নাম ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বের আনাচে কানাচে। তরুণ প্রজন্ম তাকে দেখে স্বপ্ন বনে এক নায়ক, যে বিশ্বের অন্যায় আর আগ্রাসনের বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করতে পারে। যুদ্ধ শেষে বিজয় মাল্য মাথায় নিয়ে লাদেন ফিরে আসেন সৌদি আরবে। কিন্তু তার ফেরার অল্প কিছুদিন পরই মধ্যপ্রাচ্য কেঁপে ওঠে আরেক সংঘাতে। ইরাক কুয়েত দখল করে নেয়।
সাদ্দাম হোসেন তখন শুধু কুয়েতেই থেমে থাকতে চাননি, বরং ইঙ্গিত দিয়েছিলেন পরবর্তী লক্ষ্য সৌদি আরব। তৎকালীন সৌদি আরব যে দেশটি ছিল সম্পদের পাহাড় কিন্তু সামরিক শক্তিতে দুর্বল, তারা যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এই সময় ওসামা বিন লাদেন সৌদি সরকারের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি বলেন, আমরা আছি, আমার মুজাহিদরা আছে, আমরা সোভিয়েত সাম্রাজ্য ভেঙে দিয়েছি, এবার ইরাককে রুখব, আপনারা পশ্চিমাদের ডাকার আগে আমাদের ডেকেছেন কি? এই চিঠি ছিল শুধু এক প্রস্তাব নয়, বরং এক আহ্বান, এক গর্বিত মুসলিম যোদ্ধার শেষ আশা। কিন্তু সেই আশা ধূলিসাৎ হয়ে যায় যখন তিনি শুনতে পান সৌদি সরকার নিরাপত্তার জন্য আমেরিকার সাহায্য চেয়েছে। ফলে মার্কিন সেনারা সরাসরি সৌদি ভূমিতে অবতরণ করে, ঘাঁটি বেড়ে বসে আরব্য ভূমিতে। এ খবর শুনেই লাদেনের রক্তে যেন আগুন জ্বলে ওঠে। তিনি চিৎকার করে বলেন, যে ভূমি পবিত্র মক্কা মদিনাকে ধারণ করে সেই ভূমিতে অমুসলিম সেনাবাহিনীর পা পড়বে? এটা কেবল বিশ্বাসঘাতকতা নয়, এটা ইসলামের হৃদয়ে ছুরি মারার শামিল। তিনি বিশ্বাস করতেন মুসলিম ভূমির রক্ষায় কোনো অমুসলিম বাহিনীর প্রয়োজন নেই, আল কায়দা এবং যুদ্ধ প্রশিক্ষিত মুজাহিদরাই যথেষ্ট। এ ছিল আত্মমর্যাদা এবং ইমানের লড়াই। তাই লাদেন সরাসরি সৌদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি জনসভা, বক্তৃতা, গোপন বৈঠকের মাধ্যমে মুসলিমদের মধ্যে জিহাদের আগুন ছড়িয়ে দিতে থাকেন। তিনি বারবার বলে ওঠেন, এটা আমাদের ভূমি, আমাদের দায়িত্ব, দাসত্বের হাত বাড়ানোর আগে আত্মত্যাগের ইচ্ছা জাগাও। এই অবস্থান সৌদি রাজতন্ত্রের জন্য হুমকি হয়ে ওঠে। শেষমেশ সৌদি সরকার 1991 সালে লাদেনকে সৌদি থেকে বহিষ্কার করে। ওসামা বিন লাদেন তখন এক নিঃস্ব সৈনিক, কিন্তু লক্ষ্যহীন নয়। তিনি আশ্রয় নেন এক নতুন ভূখণ্ডে, সুদানে গিয়ে তিনি আবার নতুন করে আল কায়দাকে গঠিত করতে শুরু করেন। তিনি গড়ে তোলেন সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, গোপন নেটওয়ার্ক, অস্ত্রের সরবরাহ শৃঙ্খল এবং এমন এক ছায়া সাম্রাজ্য যেখান থেকে ভবিষ্যৎ কাঁপিয়ে দেবে বিশ্ব রাজনীতি। এ ছিল এক নায়কের রাষ্ট্রচ্যুত হওয়ার কাহিনী, কিন্তু সেই সাথে ছিল এক মহাযুদ্ধের সূচনা। সুদানে থাকার সময় ওসামা বিন লাদেন আর তার অনুসারীরা গড়ে তোলে এক ছায়া সাম্রাজ্য, যেখান থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হতো অস্ত্র পরিচালনা, বোমা তৈরির কৌশল, গেরিলা আক্রমণ, গোপন সংগঠনের নেটওয়ার্কিং। এটা ছিল নিছক সংগঠন নয়, বরং এক বিপ্লবের কারখানা। 1993 সালে সোমালিয়ায় লাদেনের অনুসারীরা মার্কিন সেনাবাহিনীর উপর ভয়ানক হামলা চালায়। মোগাদিশুর রাস্তায় 18 জন মার্কিন সেনা মারা যায়, আহত হয় 70-এরও বেশি। এই হামলা আমেরিকার ইতিহাসে ব্ল্যাক হক ডাউন নামে পরিচিত হয়। এটা ছিল লাদেনের পক্ষ থেকে প্রথম বড় চ্যালেঞ্জ, একটি ঘোষণা যা আমেরিকার কাছে ছিল অপ্রত্যাশিত এবং অত্যন্ত অপমানজনক। তবে আন্তর্জাতিক চাপ ধীরে ধীরে সুদান সরকারের উপর বাড়তে থাকে। বিশ্ব দরবারে সুদানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলা হয়। 1996 সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আমেরিকার ভয়ঙ্কর চাপের মুখে সুদান সরকার লাদেনকে দেশ থেকে চলে যেতে বাধ্য করে। লাদেন আবারও ফিরে যান সেই পাহাড় ঘেরা যুদ্ধভূমি আফগানিস্তানে। 1996 সালে আফগানিস্তানে ফিরে এসেই ওসামা বিন লাদেন একটি ফতোয়া জারি করেন। এটা কেবল ধর্মীয় ঘোষণা নয়, বরং এক যুদ্ধের শপথ ছিল। ফতোয়ায় তিনি বলেন, আমাদের সন্তানরা মরছে, আমাদের মায়েরা অনাহারে, আমাদের ভাইয়েরা গোলার আঘাতে ছিন্ন ভিন্ন। এর জন্য দায়ী একটি দেশ, সেটা হচ্ছে আমেরিকা। তিনি অভিযোগ তোলেন আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষ নেয় এবং ফিলিস্তিনে মুসলমানদের হত্যাকে চোখ রাঙায় না, মুসলমানদের হত্যাকে সমর্থন করে। সোমালিয়ায় মুসলিমদের উপর নৃশংস অভিযান চালিয়েছে। ইরাকের উপর নিষেধাজ্ঞা জারি করে লাখ লাখ মুসলমানকে ক্ষুধায় এবং রোগে মরতে বাধ্য করছে। এই ফতোয়া ছিল লাদেনের দৃষ্টিতে জিহাদের ঘোষণা। 2 বছর পর 1998 সালে ওসামা বিন লাদেন জারি করেন আরেকটি ফতোয়া। এইবার আর কোনো ঘুরানো পেঁচানো কথা নাই। তিনি সরাসরি বলেন, যে কোনো মুসলমানের কর্তব্য আমেরিকানদের হত্যা করা, যেখানেই হোক না কেন। এই ঘোষণার পরপরই তানজানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে একসাথে দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পলকের মধ্যে শহরের হৃদয়ে ধ্বংস নেমে আসে। 225 জন নিহত এবং 5000-এর অধিক আহত হয়। রক্তে রঞ্জিত হয় দূতাবাসের চত্বর। এই ঘটনার পর লাদেন হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী। আমেরিকা তখন শুরু করে এক চূড়ান্ত অভিযান। লাদেনকে ধরার জন্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট নজরদারি, কোটি কোটি ডলারের পুরস্কার ঘোষণা করে আমেরিকা। কিন্তু সবকিছুর মাঝেই লাদেন ছিলেন নীরব কিন্তু সক্রিয়। তার মাথায় ঘুরছিল এক মহা আক্রমণের ছক। তিনি বলেছিলেন, আমি এমন এক হামলা করব যা শুধু আমেরিকাকে নয়, বরং সমগ্র বিশ্বের হৃদয়ে আতঙ্কের আগুন জ্বালিয়ে দেবে। সবাই বুঝে যাবে মুসলমানদের রক্ত নিয়ে খেললে তার মূল্য দিতে হয়। এটা ছিল এক দানবীয় পরিকল্পনার সূচনা, এক ইতিহাসের দিকে ধাবমান ট্র্যাজেডি যার চূড়ান্ত দৃশ্য পৃথিবীকে কাঁপিয়ে দেবে। বিশ্ব ইতিহাসের এক ভয়ঙ্কর দিন, 11ই সেপ্টেম্বর 2001।
ওই দিন লাদেনের সন্ত্রাসী পরিকল্পনা এক ভয়ঙ্কর বাস্তবতা হয়ে দাঁড়ায়। প্রায় 1 বছর ধরে প্রশিক্ষণ নেওয়া, নিখুঁতভাবে পরিকল্পনা করা এবং অদৃশ্য হয়ে যাওয়া সবকিছুই ছিল এই দিনে সম্পন্ন হওয়ার জন্য। 19 জন মুজাহিদ যাদের আমেরিকায় পাঠানো হয়েছিল তারা একে একে এয়ারলাইন্সের বিমানে চড়েছিল, যাত্রীদের মতো সাধারণভাবেই, কিন্তু তাদের হৃদয়ে ছিল অন্ধকার এক উদ্দেশ্য। তাদের চোখ ছিল অস্তিত্বের চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার আগুনে জ্বলজ্বল। সকাল 8টা 4টি বিমান হাইজ্যাক করা হয়, এমন এক ভয়াবহ চক্রান্ত যা কখনো কল্পনাও করা হয়নি। প্রথম দুটি বিমান বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্থল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গিয়ে বিধ্বস্ত হয়। তৃতীয়টি পেন্টাগনের দিকে ধেয়ে যায়, যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কেন্দ্র, বিশ্বশক্তির সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থার দিকে। একদিনেই প্রায় 3000 মানুষ মারা যায়, 6000-এর বেশি মানুষ আহত হয়। এটি ছিল সন্ত্রাসবাদী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা, বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া, পৃথিবীকে শোকে ডুবিয়ে দেওয়া এক ঘটনা। 4 দিন ধরে আমেরিকার স্টক মার্কেট বন্ধ থাকে। 2 দিন পর্যন্ত আমেরিকার সমস্ত ফ্লাইট বাতিল হয়ে যায় এবং সর্বপ্রথম বিশ্বের জনগণ সরাসরি টিভিতে দেখেছিল এই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা। অথচ কেউ বিশ্বাস করতে পারছিল না যে এটি বাস্তব। এটি যেন এক দুঃস্বপ্ন যা ঘুম ভেঙে উঠে দেখা গেছে। এই হামলার পরপরই আমেরিকা তালেবান সরকারের কাছে ওসামা বিন লাদেনের অবস্থান জানতে চায়। তাদের দাবি ছিল লাদেনকে খুঁজে বের করে তাকে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করা, কিন্তু তালেবান সরকার আমেরিকার দাবি প্রত্যাখ্যান করে। তারা অস্বীকার করে জানায় লাদেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তখনই আমেরিকা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে, সবকিছু ধ্বংস করতে, সবকিছু মুছে ফেলতে। আল কায়দার সমস্ত ক্যাম্প এবং নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া হয়, তবে লাদেনের কোনো খোঁজ পাওয়া যায় না। লাদেনের পিছনে বছরের পর বছর গুপ্তচর অভিযান চালানো হয়, গোপন সংস্থা, স্যাটেলাইট নজরদারি, আর বিশ্বের প্রতিটি কোণে আমেরিকার অভিযান শুরু হয় তার বিরুদ্ধে। তখন লাদেন গা ঢাকা দেন। লাদেন এমন এক ব্যক্তি যাকে ধরা সম্ভব হয়নি। তার অবস্থান ছিল এক রহস্য যা পৃথিবী জানেনি। 2011 সালের 1 মে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ মার্কিন কর্মকর্তারা লাইভ ভিডিও ফুটেজ দেখছিলেন। ইতিহাসের অন্যতম গোপন এবং নাটকীয় সামরিক অভিযান অপারেশন নেপচিউন পিয়ার, যার লক্ষ্য ছিল 9/11-এর মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেনকে ধরা এবং হত্যা করা। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে অবস্থিত একটি 3তলা বাড়িতে আত্মগোপনে থাকা লাদেনের অবস্থান নিশ্চিত করে সিআইএ। 2002 সালে গ্রেপ্তার হওয়া আল কায়দার সদস্য খলিল বিন আত্তাসের তথ্য থেকে আবু আহমেদ আল কুয়েতি নামে এক কুয়েতির সন্ধান মেলে, যিনি লাদেনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, আর তার গতিবিধির মাধ্যমে খুঁজে পাওয়া যায় লাদেনের গোপন আশ্রয়স্থল। 1 মে রাতে আফগানিস্তান থেকে উড়ে আসা 2টি হেলিকপ্টারে করে মার্কিন নেভি সিলের টিম 6 সদস্যরা অভিযানে নামে। দোতলায় লাদেনের 23 বছরের ছেলে খালিদকে গুলি করে হত্যা করা হয়। তারা 3য় তলায় উঠে ওসামাকে তার বুকে এবং চোখে গুলি করে হত্যা করে। মাত্র 37 মিনিটে সমাপ্ত হয় এই অপারেশন, আর সেই শ্বাসরুদ্ধকর দৃশ্য সেদিন হোয়াইট হাউসে বসে প্রত্যক্ষ করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব। অভিযানের পর লাদেনের মরদেহ ইসলামিক রীতি অনুসারে সমুদ্রে দাফন করা হয়, যাতে তার কবর কোনো জঙ্গিবাদী প্রতীকে পরিণত না হয়। সেদিনের সেই দাফন কেবলমাত্র একজন মুজাহিদের পতনের দলিল নয়, বরং এটা ছিল একটি জাতির জেগে ওঠা, প্রতিশোধের শীতল হিসাব এবং গোয়েন্দা দক্ষতার নিখুঁত বহিঃপ্রকাশ এবং নেতৃত্বের নিঃশব্দ অথচ দৃঢ় ঘোষণা।